আচ্ছা, এটা হচ্ছে রিঅ্যাক্টের ডকুমেন্টেশনের ওয়েবসাইট, হ্যাঁ? তো ধরেন আমরা এখান থেকে লার্ন রিঅ্যাক্টে গেলাম। রিঅ্যাক্টের ক্ষেত্রে এই জায়গায় আসলাম, কুইক স্টার্ট, এখানে ওরা অনেক কিছু বলছে, হ্যাঁ? এই দেখেন এটা কি লেখা আছে দেখেন তো, একটা ফাংশন লেখা আছে, দেখছেন? হ্যাঁ ভাই, এটা একটা ফাংশন লেখা আছে, ঠিক আছে? তা আমাদের দরকার ইনস্টলেশন, তো আমরা বাম পাশ থেকে ইনস্টলেশনের প্রসেসটাতে চলে গেলাম, এখানে একটু ক্লিক করি, দেখি কোথায় নিয়ে যায় আমাদেরকে। স্টার্ট এ নিউ রিঅ্যাক্ট প্রজেক্ট, হ্যাঁ, এটাতে আমরা আসলাম। তো আমরা এখানে নেক্সট জেএস ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে, হ্যাঁ? নেক্সট অ্যাপ আছে, নেক্সট আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে রিঅ্যাক্ট। আমরা একটু দেখি নিচের দিকে কোথায় রিঅ্যাক্ট আছে। আবার এক্সপো ওরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিয়ে রাখছে। আচ্ছা, ধরেন আমরা এখানে কিছু পাইলাম না, খুঁজে পাইলাম না, তাহলে আমরা একটু আসি, আগে আমি যেভাবে দেখাইতেছি ওইভাবে দেখেন, তারপরে আমরা খুঁজবো, ঠিক আছে? তাহলে রিঅ্যাক্ট অ্যাপ কিভাবে ইনস্টল করে দেখেন, একটা কমান্ড লিখতে হবে আপনাকে, npx create vit @latest, এই কমান্ডটা আপনি লিখবেন। রিঅ্যাক্টকে আমরা ভিটের মাধ্যমে ইনস্টল করব। রিঅ্যাক্টকে আমরা ভিটের মাধ্যমে ইনস্টল করব। রিঅ্যাক্ট ইনস্টলেশনের একটা প্রসেস হচ্ছে ভিট, হ্যাঁ? রিঅ্যাক্টকে আমরা ভিটের মাধ্যমে ইনস্টল করব। ধরেন আমি হ্যাঁ ওইটাই লিখবো। এটা এমন আসলি কেন? যা, এমন লিখতেছি। ধরেন আমরা একটু লিখি রিঅ্যাক্ট ভিট ইনস্টল, এরকম লিখে একটু সার্চ দিলাম, হ্যাঁ? একটা কমান্ড দিয়ে রাখছি, এই যে গেটিং স্টার্টেড উইথ ভিট। এরপরে দেখেন ভিটের এই জায়গাটাতে আসলাম। ও, আমরা একটু চালু করে দেই। আচ্ছা, এখানে দেখেন নিচের দিকে একটু আসি, হ্যাঁ? ব্রাউজার সাপোর্ট অনেক কিছু ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। আমাদের দরকার হচ্ছে, এই চলে আসছি, স্ক্যাফোল্ডিং ইওর ফার্স্ট ভিট প্রজেক্ট। তাহলে আমরা প্রথম ভিট দিয়ে কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি দিছি। দেখেন এই যে আমি যে কমান্ডটা দিছিলাম, npm create vit @latest, দেখেন তো এই কমান্ডটাই আমি এই জায়গাটাতে দিছিলাম। আমি দিছিলাম npx দিছিলাম, হ্যাঁ? ওরা npm দিচ্ছে, তাহলে আমি npm ই দিলাম, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে এনপিএম জিনিসটা কি? এনপিএম হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। কি বলেন? নোড প্যাকেজ ম্যানেজার। মানে রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশনটা চালানোর জন্য নোড জেএস এর প্রয়োজন, কারণ কি এটা একটা জাভাস্ক্রিপ্টের অ্যাপ্লিকেশন না? তাহলে জাভাস্ক্রিপ্টের অ্যাপ্লিকেশন যেহেতু, সেহেতু নোডের একটা প্যাকেজ দরকার। তো সমস্ত নোডের প্যাকেজগুলোকে একসাথে ইনস্টল করে একটা ফাইলের মধ্যে রাখা আছে, সেই ফাইলটার নামই হচ্ছে এনপিএম। বুঝতে পারছি? এটা কি করে, এনপিএম এর কাজ কি? রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশনটাকে রান করাই। বুঝতে পারছি ভাই? আচ্ছা, তাহলে আমরা ধরেন এই কমান্ডটা দিলাম, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন এখন কি আসে, বলছে নিড টু ইনস্টল দ্য ফলোইং প্যাকেজ। আপনি কি প্যাকেজ ইনস্টল করতে চান? আরে ভাই আমি চাই দেখেই তো দিছি এটা। ইয়েস দিলাম। আচ্ছা দিলাম। এরপরে দেখেন প্রজেক্টের একটা নাম দিতে বলতেছে। তাহলে ধরেন আমরা প্রজেক্টের একটা নাম দিলাম, তাহলে প্রথম প্রজেক্ট আমার এটা, যে আমি কি দিব, রিঅ্যাক্ট ফার্স্ট ফার্স্ট প্রজেক্ট, এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে ভাই? প্রজেক্টের নাম দিছি আমি, ওকে। এরপর একটা এন্টার দিলাম। এখন একটা ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে, আমরা কোন ফ্রেমওয়ার্ক ইউজ করব? রিঅ্যাক্ট ইউজ করব। দেখেন এখানে কি কি আছে, ভ্যানিলা আছে, ভিউ আছে, রিঅ্যাক্ট আছে, প্রিঅ্যাক্ট আছে, লিট আছে, আরো অনেক কিছু আছে। তো আমরা ধরেন রিঅ্যাক্টটা একটু নিয়ে আসলাম, রিঅ্যাক্টটা এই যে ডাউন অ্যারো দিয়ে রিঅ্যাক্টটা সিলেক্টেড অবস্থায় আছে, এখন দেখতে পাচ্ছেন ভাই? এই দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এখন আমরা রিঅ্যাক্টটা নিলাম, নেওয়ার পরে আমরা কি টাইপ স্ক্রিপ্ট শিখছি? টাইপ স্ক্রিপ্ট আমরা শিখি নাই, তাহলে আমরা নিব হচ্ছে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে? এখন দেখেন সুন্দর করে আমাদের একটা প্রজেক্ট কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। দেখেন এখানে অনেকগুলো ফাইল চলে আসছে, এই যে রিঅ্যাক্ট ফার্স্ট প্রজেক্ট, দেখছেন? আসছে রিঅ্যাক্ট ফার্স্ট প্রজেক্ট। এই একটা ফোল্ডার চলে আসছে, আমার একটা প্রজেক্টের ফোল্ডার চলে আসছে। আমি যদি এটার মধ্যে একটু ঢুকি, এই দেখেন এখানে অনেকগুলো জিনিস চলে আসছে, হাবি জাবি, পাবলিক, এসআরসি, গিট ইগনোর ফিগনোর, এগুলো কি আমি জানি না আসলে। এখন ওখানে ওরা বলতেছে যে ডান, এখন কি বলতেছে, নাও রান, এখন রান করতে বলতেছে কোনটা, সিডি রিঅ্যাক্ট ফার্স্ট প্রজেক্ট। আর সিডি দিয়ে জানি কি করে, সিডি একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যায়, চেঞ্জ ডিরেক্টরি, কমান্ড লাইন ইন্টারফেসে চেঞ্জ ডিরেক্টরিতে কি সিডি দিয়ে যায়। তাহলে সিডি, এখন আমি কোথায় আসি দেখেন তো ভাই, ডে 15 এর মধ্যে আসি না? এই কথা বলে না, কোথায় আসি? ডে 15। তাহলে সিডি, তারপরে এটা কি লিখছে, রিঅ্যাক্ট ফার্স্ট প্রজেক্ট। ধরেন এটারে আমি সুন্দর করে কন্ট্রোল সি দিয়ে কপি করে বসাই দিলাম,
হ্যাঁ, দেওয়ার পর এন্টার দিলাম। দেখেন এখন কোথায় ঢুকলো, ডে 15 থেকে কোথায় ঢুকছে, রিয়াক্ট ফার্স্ট প্রজেক্ট। ওই যে রিয়াক্ট ফার্স্ট প্রজেক্টের একটা ফোল্ডার আমার তৈরি হয়েছে না, কথা বলে না। আচ্ছা, এবার এটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে ফেলবো, ঠিক আছে? করব? আচ্ছা আসেন করি। কোড স্পেস ডট দিয়ে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। এই সুন্দর করে এভাবে আমরা অন করি না, ওপেন করি না, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা এখন দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার চলে আসছে ভাই। আমি যখন আগে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতাম তখন আমি নিজে নিজে একটা ফাইল বানাইতাম পণ্ডিতি করে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর একটা ফাইল বানাইতাম কি স্টাইল ডট সিএসএস, আর একটা ফাইল কি বানাইতাম, আর জেএস এর একটা ফাইল বানাইতাম স্ক্রিপ্ট ডট জেএস, এই টাইপের কিছু একটা বানাইতাম, তাই না? এখন ওরা এই ফাইলগুলো দিয়ে দিছে। কোথার থেকে দিছে? আপনি ওই যে ভিটের যখন যখন ভিট ইনস্টল করছেন না, ওরা এই ফাইলগুলো আপনাকে দিয়ে দিছে। তাহলে প্রথম একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে পাবলিক। দেখেন তো কি লেখা আছে, পাবলিক। এটার মধ্যে একটু ঢুকি, দেখেন এটার মধ্যে কি আছে, এটা এসভিজি আছে। কিভাবে বুঝলাম? এই যে ফাইলের নাম কি, ডট এসভিজি। তাহলে আমি একটু দেখে আসি কেমন এটা দেখ, আর দেখা যায় না, এটা তো এসভিজি লেখা আছে, কোড টোড লেখা আছে, থাক দরকার নাই, এটা বাদ দিলাম। এরপরে ওই এসআরসির মধ্যে ঢুকবো, তার আগে নিচে একটু দেখে আসি। দেখেন একদম নিচেটা কি, ভিট ডট কনফিগ ডট জেএস। কনফিগ ডট জেএস মানে এটা একটা কনফিগারেশন ফাইল। কি ফাইল? কনফিগারেশন ফাইল, ভিটের একটা কনফিগারেশন ফাইল। তাহলে এটা আমার আপাতত জানার দরকার নেই বা দেখার দরকার নেই, এটা যেভাবে আছে ওইভাবে থাকুক। হ্যাঁ, এরপরে উপরে একটা ফাইল আছে রিডমি ডট এমডি। আচ্ছা এই ফাইলটা আরো একটা জায়গায় আছে, কোথায় বলেন তো? গিটহাবে একটা ফাইল আছে না রিডমি ফাইল, ওইটা এই ফাইলটা। এরপরে একটা ফাইল আছে দেখেন প্যাকেজ ডট জেসন, এই ফাইলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জেসনের পূর্ণরূপ কি? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। মনে আছে গতকালকে বলছিলাম? এই জেসনের সাথে অবজেক্টের পার্থক্য কোথায় জাহিদ? জেসনের সাথে অবজেক্টের পার্থক্য কোথায়? ফাতিমা আক্তার বলেন তো, বলেন, কি দিয়ে মাইক দিব আপনারা বলেন? জেসনের সাথে অবজেক্টের পার্থক্য কোথায়? কালকে করাইছি, কালকে না, শুক্রবারের দিন, শুক্রবার করাইছি না বিকালে। এই যে মাথার আপনি আসেন নাই তো। জেসনের সাথে অবজেক্টের একটা পার্থক্য আছে। অবজেক্টের প্রপার্টিগুলো নরমালি থাকে, আর জেসনের প্রপার্টিগুলো ডাবল স্ট্রিং এর মধ্যে থাকে। মনে নাই? হ্যাঁ মনে পড়ছে? তাহলে দেখেন এই যে প্যাকেজ ডট জেসনের মধ্যে আমি একটু যাই, এই দেখেন এটা একটা নেম, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, মানে কি এটা ভাই বলেন? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হলে অবজেক্ট। তাহলে দেখেন এই যে নেম নামে একটা প্রপার্টি লেখা আছে, এটা কিসের মধ্যে আছে, কথা বলে না? স্ট্রিং এর মধ্যে। সবগুলা প্রপার্টি দেখেন স্ট্রিং এর মধ্যে। এটা একটা জেসন ফাইল, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন ফাইল। তো দেখেন প্রথমে নেম আছে, তার মানে আমার প্রজেক্টের নাম। প্রজেক্টের নাম কি ভাই? রিয়াক্ট ফার্স্ট প্রজেক্ট। এরপরে প্রাইভেট ট্রু কিছু একটা দিছে, ভার্সন টার্সন কিছু একটা দিছে, টাইপ মডিউল, মডিউলার টাইপ হবে। এরপর দেখেন স্ক্রিপ্টের মধ্যে একটা ডেভ ফাইল আছে। ডেভ মানে হচ্ছে ডেভেলপমেন্ট মোড। তো ডেভেলপমেন্টের জন্য ওরা ভিট ইউজ করতেছে, যেহেতু আমরা ভিট ইউজ করতেছি। আগে ভিট ইউজ করতো না, আগে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ দিয়ে ইউজ করতো, বুঝতে পারছেন? পরবর্তীতে ক্রিয়েট রিয়াক্টটা বাদ গেছে, বাদ যায় নাই, ওটা এখনো আছে, কিন্তু এখন ভিট আসার কারণে আর একটু ফাস্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? রিয়াক্ট অল্প একটু ফাস্ট হয়েছে। আমি যখন শিখছিলাম তখন ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ ইউজ করতাম, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন একটা বিল্ড ফাইল আছে। বিল্ড মানে হচ্ছে একটা ডেভেলপমেন্ট মোড, একটা হচ্ছে বিল্ডিং মোড। বিল্ডিং মোড মানে আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, অ্যাপ্লিকেশনটাকে আপনাকে বিল্ড করা লাগে। প্রোডাকশন লেভেলে যখন দিতে হবে তখন ওটাকে বিল্ড করা লাগে, বুঝতে পারছেন? এখন যে অবস্থায় আছে এটা কি ডেভেলপমেন্ট মোডে আছে। ডেভেলপমেন্ট মোডে মানে আপনি প্রজেক্টটা বানাচ্ছেন, কিন্তু 2 দিন পর আপনি যখন লঞ্চ করবেন তখন ওটা প্রোডাকশন মোডে চলে যাবে। তাহলে বিল্ডের মাধ্যমে আপনি একটা অ্যাপকে ডেভেলপমেন্ট মোড থেকে প্রোডাকশন মোডে নিয়ে যান। কথা কি বুঝতেছেন নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথার উপর দিয়ে যাচ্ছে পারভেজ? আচ্ছা, এবার দেখেন কিছু ডিপেন্ডেন্সিস আছে। ডিপেন্ডেন্সিসের মধ্যে আমরা আসলে কিছু কিছু জিনিসকে ইনস্টল করব। হ্যাঁ, সেই জিনিসগুলো এই ডিপেন্ডেন্সিসের মধ্যে থাকবে। তো প্রথমত ভিটের যে ডিপেন্ডেন্সি আছে, ভিটের সাথে আমরা কি ইউজ করতেছি, রিয়াক্টকে ইউজ করতেছি। এই জন্য দেখেন এই যে রিয়াক্টের ভার্সন কত, 18.3.1, এই ভার্সনটাকে আমরা ইউজ করতেছি। হ্যাঁ, আরেকটা আছে রিয়াক্ট ডম, এরকম কিছু একটা জিনিস আছে। এরপরে ডেভ ডিপেন্ডেন্সিস এর মধ্যে কি, এটা ডেভেলপার ডিপেন্ডেন্সি। এর মধ্যে অনেক ধরনের জিনিসপত্র আছে। ইএস লিঙ্ক নামে একটা জিনিস আছে, ওই সবই দেখেন ইএস লিঙ্ক লেখা, দেখছেন আগে পিছে খালি ইএস লিঙ্ক লেখা। ইএস লিঙ্ক মানে হচ্ছে, ইএস লিঙ্কের কাজ হচ্ছে আপনি কোডটাকে একটু ফরম্যাট করা, সুন্দর করে একটু ফরম্যাটিং টারম্যাটিং করা, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর একদম নিচে দেখেন ভিট নামে আরেকটা জিনিস আছে, দেখা গেছে? আচ্ছা, এই ডিপেন্ডেন্সিস এর মধ্যে দেখবেন আমরা একটা একটা করে জিনিস আমাদের অ্যাপের মধ্যে ইনস্টল করবো, আর ডিপেন্ডেন্সিস এর মধ্যে এগুলো আসতে থাকবে একটা একটা করে, বুঝতে পারছি?
তাহলে প্যাকেজ ডট জেসনের মধ্যে আমরা কিছু কিছু জিনিস ছিল এটা মোটামুটি একটু দেখছি। আচ্ছা এখন আসেন একটা ফাইল আছে, দেখেন তো এই ফাইলটা আপনার চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে তবুও আছে না, না? পুরাই চেনা। আচ্ছা তাহলে একটু ঢুকি আসেন ফাইলটার মধ্যে। কি ফাইলটার নাম কি? ইন্ডেক্স ডট এইচটিএমএল। দেখেন এই ফাইলের মধ্যে দেখেন আপনি যা যা এর আগে শিখছেন সেই জিনিসগুলাই আছে না ভাই? নতুন কিছু আছে? নতুন কিছু আছে, কথা বলে না। নতুন কিছু তো নাই। হ্যাঁ, কোনটা এটা? ভিট রিয়াক্টের এটা সরাই দিলাম। ধরেন আমি এখানে দিলাম যে আমি রিয়াক্টে নতুন, ঠিক আছে, মনে করেন এটা টাইটেল দিয়ে দিলাম, খুশি? এবার দেখেন বডির মধ্যে দুইটা জিনিস আছে, হ্যাঁ, একটা আছে স্ক্রিপ্ট ট্যাগ, আরেকটা আছে রুট। এই দুইটা জিনিস আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ। একটু খিচ খায় বসে থাকবেন 15 মিনিট, এই দুইটা জিনিস বুঝলে কাজ হয়ে যাবে। রিয়াক্ট অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে আপনি বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাও অসুবিধা নাই, আপনি কাজ করতে পারবেন। রিয়াক্ট কিভাবে কাজ করে সেটা বোঝার চেয়ে রিয়াক্ট দিয়ে আপনি কাজ করতে পারেন কিনা ওটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিভাবে কাজ করে ওটা দুদিন পরে বুঝবেন, কিন্তু আপাতত একটু বুঝে নেন, যেহেতু নতুন আজকে শিখতেছেন কিভাবে কাজ করে একটু দেখে নিন কোন জায়গা থেকে কোন জায়গায় যাই, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন আরো দুইটা ফাইল আছে ভাই, আরো দুইটা ফাইল আছে, ইএসলিন্ট আর একটা গিট ইগনোর। আচ্ছা, গিট ইএসলিন্টটা তো আমি মাত্রই বলছি, ইএসলিন্ট কি জন্য জানি ইউজ হয়? কোডের ফরম্যাটিং করার জন্য, হ্যাঁ। কোডের ফরম্যাটিং, তারপরে আরো কোডের সৌন্দর্য বাড়ানো ইত্যাদি ইত্যাদি, এগুলোর জন্য ইএসলিন্ট ওরা একটা জিনিস ইউজ করে। আর একটা আছে ডট গিট ইগনোর ফাইল। বলেন, নাম বলেন, কি ফাইল? ডট গিট ইগনোর। এই ডটটা অনেকে বলে না, বলে কি গিট ইগনোর, ডট মিস দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, গিট ইগনোর ফাইলটা কেন ইউজ হয় জানেন? কে বলতে পারবেন? আপলোড হবে না, হ্যাঁ। ধরেন আপনার এই অ্যাপ্লিকেশনের সাথে বিকাশের পেমেন্ট গেটওয়ের একটা এপিআই আছে, বুঝছেন? ভালো করে বুঝেন। আপনি আপনার অ্যাপ্লিকেশন দিয়ে মনে করেন টাকা পয়সা দিয়ে একটু কেনা বেচা করবেন, পয়সা পাতি ইনকাম করবেন। এখন বিকাশের যে এপিআইটা আছে, ওই এপিআইটা আপনি চাচ্ছেন যে আপনার কোডগুলো গিটহাবে তো রাখা লাগবে, তাই না? গিটহাব ছাড়া তো কেউ কোলাবোরেট করতে পারবে না। 7-8 জন যদি একসাথে কাজ করে, গিটহাব ছাড়া তো কোনো ওয়ে নাই। তো এখন ওই পেমেন্ট গেটওয়েটা যদি আপনি ডিরেক্ট ওইখানে পাঠিয়ে দেন, যদি গিটহাবে পাঠিয়ে দেন, কারণ আমি যদি চুপ করে যে ওই পেমেন্ট গেটওয়ে এপিআইটা পেয়ে যাই, তাহলে কিন্তু আপনার পয়সা পাতি সব হাতায় নিতে পারবো আমি। বুঝতে পারছেন কথাটা? তো এই কারণে কিছু কিছু সিকিউরড ইনফরমেশন আছে, হ্যাঁ, যে ইনফরমেশনগুলো আমরা গিটহাবে পাঠাবো না, ওইগুলাকে আমরা একটু একটু প্যাক করে রাখবো, মানে এনক্রিপ্টেড করে রাখবো। বুঝতে পারছেন? তো এনক্রিপ্টেড করে রাখার জন্য এই ডট গিট ইগনোর ফাইলটা। ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলেন, উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো ফাইল ছিল সবগুলো সম্পর্কে আমার একটা আইডিয়া আসছে না? আসছে। এখন আমার বাকি আছে কি? এসআরসি আর ইন্ডেক্স ডট এইচটিএমএল। এবার আমরা আস্তে আস্তে ঢুকি, আসেন। তো প্রথমে এসআরসি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটার মধ্যে আসেন। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের হেডের মধ্যে যা যা আছে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হইতেছে বডির মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে, তাই না? তাহলে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের মধ্যে মূলত কি করি বলেন তো? সব কোডগুলো করি না যেগুলো আমার ওয়েবসাইটে দেখাই, কিন্তু আমরা এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের মধ্যে করবো না। বুঝতে পারছি? কি করব না? ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের মধ্যে কোনো কাজ করব না। আচ্ছা, তাহলে এবার দেখেন এইখানে একটা ডিভ আইডি রুট নামে কিছু একটা আছে, দেখছেন? ডিভের একটা আইডি দেওয়া আছে কি? রুট নামে। এটা একটু মনে রাখবেন, হ্যাঁ, ভুলে যাবেন না কিন্তু। এরপরে নিচে একটা জিনিস আছে, দেখেন স্ক্রিপ্ট একটা ট্যাগ আছে, দেখছেন? আচ্ছা, স্ক্রিপ্ট ট্যাগটা জানি কখন ইউজ হয় ভাই? জাভাস্ক্রিপ্টের ফাইলকে কানেক্ট করার জন্য, তাই তো? কথা বলেন। আচ্ছা, তাহলে স্ক্রিপ্টের টাইপ দিছে মডিউল, আর এসআরসি এর মধ্যে দেখেন একটা লিংক দেওয়া আছে, দেখেন তো। সোর্স, সোর্সের মধ্যে কি? মেইন ডট, এই এতদিন তো আমি দেখছি জেএস ইউজ করছি, তাই না? এখন কি দিচ্ছে? জেএসএক্স। বুঝছেন? জেএসএক্স হচ্ছে একটা স্পেশাল জাভাস্ক্রিপ্ট ফাইল, যেটাকে বলে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। কি বলে? জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। বুঝতে পারছি? জেএসএক্স এর পূর্ণরূপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর কিচ্ছু নাই, বোঝার মতো আর কিচ্ছু নাই। তাহলে আমরা একটা কাজ করি, এই যে মেইন ডট জেএসএক্স যে ফাইলটা আছে না, আমরা এই ফাইলটাতে চলে যাই, কারণ এইখানে তো আর কিছু নাই। আছে? বলেন, বোঝার মতো কিছু নাই। তাহলে এই ফাইলটা কোথায় আছে? সোর্সের মধ্যে মেইন ডট জেএসএক্স ফাইল। তাহলে সোর্স তো আমরা এখন ওপেন করি নাই, করছি? তাহলে আসেন আমরা এখান থেকে একটু সোর্সটাকে ওপেন করি। এই সোর্স, পরে বাবারে সোর্স খোলার পরে দেখেন অনেকগুলো ফাইল চলে আসছে, দেখছেন? একটা আসছে অ্যাপ ডট সিএসএস। এই ফাইলটা আপনার চেনা চেনা লাগার কথা ভাই, সিএসএস ফাইল। তারপরে দেখেন একটা ফাইল আছে কি?
app.jsx আমি জানি না, এটা 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 দেখতে পাই, এটা আমি কখনো দেখি নাই, দেখছেন এই app.jsx ফাইল কখনো দেখছেন? .jsx নামে কোনো ফাইল তো কখনো দেখি নাই আমরা। আচ্ছা দেখি নাই, ভালো কথা। এরপরে দেখেন index.css, এটা দেখছেন? আচ্ছা এটা দেখছি। এরপরে কি main.jsx, বুঝতে পারছি? তাহলে আমরা একটু main.jsx ফাইলে আসলাম, আসার পরে তো মাথা টাথা মনে করেন যে ঘুরে যাবে। দেখেন তো এই যে এইগুলা জিনিসপত্র কখনো দেখছেন কিনা আপনারা? হ্যাঁ, মাথা কি ঘুরে? আচ্ছা মাথা ঘুরবে না, হ্যাঁ দেখেন আমি আপনাদেরকে একটু সহজ করে দিই। ধরেন উপরে আমার কিচ্ছু নাই, ঠিক আছে, উপরে আমার কিচ্ছু নাই, হ্যাঁ এখানেও কিছু নাই, এইখানেও কিছু নাই। এখন আমাকে বলেন এটা কি জিনিস, বলেন না। হ্যাঁ ওই যে বলছে অলরেডি একজন, বাকিরা বলে না কেন? এটা কি? এটা দেখতে কিসের মতো লাগে? এটা বিল্ট ইন ফাংশনের মতো লাগে না? বলেন, ফাংশনটা কোথা থেকে আসছে? ফাংশনটা কোথা থেকে আসছে? ফাংশনটা ইম্পোর্ট করা হয়েছে। ইম্পোর্ট এক্সপোর্ট বুঝেন? এই ইম্পোর্ট মানে কি? হ্যাঁ, অন্য জায়গার থেকে কিছু একটা নিয়ে আসা, এটা ইম্পোর্ট। আর এক্সপোর্ট কি? এখান থেকে বাইরে পাঠিয়ে দেওয়া, সেটা এক্সপোর্ট, তাই তো? বুঝতে পারছি, ইম্পোর্ট এক্সপোর্ট তো বুঝি। আচ্ছা তাহলে ক্রিয়েট রুট, এটাকে ইম্পোর্ট করা হয়েছে কোথা থেকে? দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে একটু পেছনে যাই। এই যে দেখেন, ইম্পোর্ট ক্রিয়েট রুট ফ্রম রিয়াক্ট ডম ক্লায়েন্ট, দেখছেন? এই জায়গাতে মানে রিয়াক্ট ডমটা কোথা থেকে আসছে ভাই? একটুখানি দেখেন, রিয়াক্ট ডম নামে একটা জিনিস আমরা প্যাকেজ ডট জেসন এর মধ্যে দেখছিলাম, ভুলে গেছেন আপনারা? এই যে দেখেন, দেখছেন? তার মানে রিয়াক্ট ডমটা কিন্তু আমার অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে নাকি? আছে নাকি নাই বলেন বলেন? আছে। তাহলে ওই রিয়াক্ট ডম থেকে আমি জিনিসটাকে নিয়ে আসছি, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে নিয়ে আসছি, ভালো কথা। রিয়াক্ট ডম নামে কিছু একটা ছিল, ওকে ফাইন। এখন দেখেন এই জায়গাটাতে একটা জিনিস আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা মনে হয় আপনাদের ওই আমির স্যার একদিন দেখাইছিল। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কি জিনিস জানেন? আচ্ছা ধরেন আপনার জানা লাগবে না, কিচ্ছু জানা লাগবে না আপনার, হ্যাঁ আপনার কিছু জানা লাগবে না, আমি এখন জানাইতেছি। ধরেন আমি বুঝি না এগুলা কি জিনিস, হ্যাঁ তা আমি ধরেন এখানে আসলাম, আসার পরে একটু ইনস্পেক্টটা ওপেন করি, ঠিক আছে? ইনস্পেক্ট ওপেন করলাম, এগুলা কি আসতেছে? আচ্ছা এটা সরাই দিলাম, কনসোলে আসলাম, ঠিক আছে ভাই? কনসোলে এসে এটা একটু উপরে উঠবে না? আর একটু উপরে, হ্যাঁ এই উঠছে। এটা সরাই দিলাম। এখন আমি এখানে একটু লিখি, এইখানে তো আমি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি, পারি কি না? কথা বলে না, পারি না? তাহলে আমি ধরেন একটু লিখি ডকুমেন্ট, ডকুমেন্ট লিখছি, হ্যাঁ ডকুমেন্ট লেখার পরে এন্টার দেই, দিছি। দেওয়ার পরে দেখেন এই যে এরকম কিছু একটা জিনিস আসছে, দেখছেন? এবার এটা একটু খুলি, হ্যাঁ খুলে দেখবো একটু কি আছে। দেখেন এটা একটু খুলি, দেখেন তো কি আছে ভাই এটার মধ্যে। আপনারা কি দেখতে পাচ্ছেন না নাকি? হ্যাঁ, এই দেখতে পান না? এ ভাই দেখতে পান না আপনারা? এই দেখেন, এখন দেখেন এইচটিএমএল এর কোড লেখা আছে না এটার মধ্যে, ডকুমেন্টের মধ্যে দেখেন এই যে এইচটিএমএল, এই যে হেড ট্যাগ, এই যে বডি ট্যাগ। তার মানে ডকুমেন্ট বলতে কি বোঝায় বলেন? এইচটিএমএল এর যে ফাইলটা আছে ওই ফাইলটাকে বোঝায়, বুঝতে পারছেন? আচ্ছা এখন ডকুমেন্ট হচ্ছে একটা অবজেক্ট, কি বলেন? অবজেক্ট। কিভাবে বুঝলাম অবজেক্ট? কারণ এই ডকুমেন্টের পর একটা ডট দেওয়া আছে, ডট দিয়ে কিসে অ্যাক্সেস করতে হয়? অবজেক্ট অ্যাক্সেস করতে হয় না? তাহলে অবজেক্টের একটা প্রপার্টি হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, কি? কারণ কি আমরা অবজেক্টের প্রপার্টির মধ্যে ডট দিয়ে অ্যাক্সেস করি না, বলেন? তাহলে ডকুমেন্ট হচ্ছে এইচটিএমএল এর কোডটা, সেটার মধ্যে একটা প্রপার্টি আছে যেটাকে বলে গেট এলিমেন্ট বাই আইডি, বুঝতে পারছেন? আচ্ছা এখন আইডির পরে কি দেওয়া আছে দেখেন তো। আচ্ছা রুটটা কোন জায়গায় জানি দেখছিলাম, মনে রাখতে বলছিলাম, হ্যাঁ ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে দেখছিলাম। তার মানে আপনাকে কি করছে, ডকুমেন্টের মধ্যে আসছি, আসার পরে ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এই ডিপটাকে কি ধরছি আমি নাকি? বুঝে নাই মনে হয়, বুঝতে পারছেন? আচ্ছা যদি বুঝে থাকি তাহলে আসি। তারপর তারপরে কি করতেছে, রেন্ডার করতেছে। রেন্ডার মানে হচ্ছে চেঞ্জ হওয়া, কি হওয়া? চেঞ্জ হওয়া। এবার আমি আপনাকে বলি রিয়্যাক্ট হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এটা কি আমি আপনাদেরকে বলছিলাম ভাই? বলি নাই? রিয়্যাক্ট হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সিঙ্গেল পেজ আর মাল্টি পেজের মধ্যে পার্থক্য কি বলেন? বলেন না। সিঙ্গেল পেজ হচ্ছে একটাই পেজ থাকবে, একটা পেজের মধ্যে কন্টেন্ট গুলা শুধু চেঞ্জ হবে। আর মাল্টি পেজ মানে একাধিক পেজ। ধরেন আমার একটা পেজ আছে সেটা নাম হচ্ছে হোম, হ্যাঁ ভালো করে বুঝেন। আরেকটা পেজ আছে যেটার নাম হচ্ছে অ্যাবাউট, ভালো করে বুঝেন ভাই।
এই যে এই দুটো পেজ, ঠিক আছে? কিন্তু সিঙ্গেল পেজের ক্ষেত্রে কি হবে দেখেন, আমার একটা মাত্র পেজ আছে। যখন আমি হোম থেকে অ্যাবাউটে যাব, তখন আমার এই পেজের কন্টেন্টটা শুধু চেঞ্জ হবে। বুঝলেন না? হ্যাঁ, একটাই পেজ আছে, শুধু আমার ভেতরে কন্টেন্ট চেঞ্জ হবে। আবার অ্যাবাউট থেকে যদি আমি ধরেন কোথায় আসলাম, হোমে আসলাম, এখন কি এই জায়গায় কার কন্টেন্ট দেখাবে? হোমের কন্টেন্ট দেখাবে। আবার হোম বাদ দিয়ে ধরেন আমি আসলাম কন্ট্যাক্টে, তখন এখানে কার কন্টেন্ট দেখাবে? তাহলে পেজ আমার কয়টা? একটা। এখানে পেজ কয়টা? হোমের জন্য একটা, কন্ট্যাক্টের জন্য একটা, অ্যাবাউটের জন্য একটা। এটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। বুঝতে পারছেন? এখন আপনি চিন্তা করেন যে আমি ওই যে একটা ডিপ আছে না আমার এখানে, দেখেন দেখেন এই যে একটা ডিপ ছিল না আমার, যেটার মধ্যে কি ছিল? আইডি ছিল কি রুট নামে নাকি? ভাই বলেন না, ধরে এইটা হচ্ছে আমার একটা পেজ, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে আমার একটা ডিপ। এই বুঝে নেন মনে হয় পুরোটা হচ্ছে আমার এই ডিপটা, তাই তো? হ্যাঁ, এখন যখন আমি হোমে আসি, তখন হোমের কন্টেন্টগুলো এডিটের মতো থাকবে। বুঝতে পারলেন? আবার যখন আমি কন্ট্রাক্টে যাব, তখন কি চেঞ্জ হয়ে কন্ট্রাক্টের গুলো ডিলের মতো ঢুকবে। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে রেন্ডার বা চেঞ্জ হওয়া। ক্লিয়ার? রেন্ডারিং করছি? বুঝছি স্যার। তাই বুঝি নাই? মানে পেজ আমার একটা, একবার একই কন্টেন্ট আমার মধ্যে ঢুকবে। বুঝতে পারছেন? সেটা হচ্ছে রেন্ডার। এর চেয়ে সহজ আর হবে আর কোনো ভাবে বোঝানো যায় না আমার মনে হয়। আচ্ছা, তাহলে এখন আসি, তাহলে ওই কাজটাই করছে, কি করছে? রেন্ডার করছে, ঠিক আছে? এখন দেখেন রেন্ডারের পরে ওরা একটা কাজ করছে, এখানে স্ট্রিক্ট মোড নামে কিছু একটা লিখছে, এটা রিঅ্যাক্ট থেকে আসছে, এটা আমাদের দরকার নাই। ধরেন স্ট্রিক্ট মোড করে ওরা স্ট্রিক্ট করে রাখছে যে যেভাবে চেঞ্জ হবে এভাবেই চেঞ্জ করতে হবে। এর মধ্যে দেখেন একটা জিনিস লেখা আছে অ্যাপ নামে, দেখছেন? ভাই এটা কি কিসের মতো লাগে দেখতে? এটা এইচটিএমএল এর ট্যাগের মতো লাগে না? হ্যাঁ, এই এটা হচ্ছে একটা এইচটিএমএল এর ট্যাগ না, এগুলাকে বলা হয় এইচটিএমএল এর একটা কম্পোনেন্ট। আমরা যেমন এইচটিএমএল কিছু নিজেদের জন্য কিছু ট্যাগ দিয়ে দেয়, হ্যাঁ, এইচটিএমএল কিছু ট্যাগ আপনাকে দিয়ে দেয়, যেমন ধরেন H1 প্যারাগ্রাফ, তাই না? তা আপনি নিজের মতো করেও কিছু ট্যাগ বানাইতে পারেন, কিন্তু আপনি যখন বানাবেন তখন ওগুলা কম্পোনেন্ট হয়ে যাবে। বুঝতে পারছি কি হবে? কম্পোনেন্ট। আর কম্পোনেন্ট কি জিনিস? কম্পোনেন্ট হচ্ছে একাধিক জিনিসপত্রের একটা সমাহার, মানে অনেক কিছু একসাথে একটা জিনিসের মধ্যে যদি থাকে ওটাকে বলা হয় হচ্ছে একটা কম্পোনেন্ট। বুঝতে পারছি? তাহলে এখানে কোথা থেকে আসছে? অ্যাপটা, অ্যাপ নামে কিছুটা আছে। এই দেখেন অ্যাপে যখন আমি ক্লিক করছি, অ্যাপটাকে কোনো একটা জায়গা থেকে ইম্পোর্ট করা হয়েছে, দেখছেন? কোথা থেকে? ইম্পোর্ট অ্যাপ ফ্রম ডট স্ল্যাশ অ্যাপ ডট জেএসএক্স। বুঝতে পারছি? তাহলে আমার অ্যাপ ডট জেএসএক্স নামে একটা ফাইল ছিল না ভাই? আমি একটু ওই ফাইলটার মধ্যে যাই, দেখি ওটার মধ্যে কি আছে। তার মানে ওইখানে কিছু একটা করা আছে, এই জায়গায় এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসছি আমি। ক্লিয়ার? তাহলে ধরেন আমি যদি একটু কন্ট্রোল চাপ দিয়ে এই অ্যাপের উপরে ক্লিক করি, তাহলে অ্যাপের মধ্যে ঢুকে যাবে। এখন দেখেন মজার ব্যাপার ভাই, এখন একটু মজার ব্যাপার দেখেন, সব আমি সরাই দিলাম, ধরেন এইগুলো আমি কিচ্ছু রাখবো না, কিচ্ছু রাখবো না, আমি সব সরাই দিছি। হ্যাঁ, এখন আমাকে বলেন এটা কি জিনিস? হ্যাঁ, এই কথা বলেন না কেন? মা ফাতিমা আক্তার বলেন কি জিনিস এটা? ফাংশনের নাম কি? হ্যাঁ, অ্যাপ। হ্যাঁ, অ্যাপের পরে ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটা একটা ফাংশনের ডিক্লারেশন, তাই না? তাহলে ভাই আমার কথা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করলে তাকে কি করতে হয়? রিটার্ন তো করছি, এই যে রিটার্ন আছে না, এই যে রিটার্ন, এই তো রিটার্ন। তাহলে আরেকটা কাজ করতে হয় কি? কল করতে হয়। কলটা কোথায় করছিলাম? এই কল তো এই জায়গায় করা নাই, আছে কলটা করা আছে হচ্ছে এই যে মেইন ফাইলের মধ্যে, কিন্তু এইখানে যেভাবে কল করা আছে এটা একটু ডিফারেন্ট হয়েছে। আমরা কল করতাম কিভাবে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কল করতাম, আর এখানে ওরা কি এই যে এরকম এইচটিএমএল ট্যাগের মতো করে কল করছে, এই তো পার্থক্য। এভাবে করার কারণ হচ্ছে যে এইখানে এইটা একটা জাস্ট অনলি একটা ফাংশন না, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। কি বলেন? এটাকে একটা কম্পোনেন্ট বলে। এই জন্য যেহেতু ফাংশন থেকে একটুখানি ওদেরকে আপডেট করে দিছি, আমরা নামটা একটু চেঞ্জ করে দিছি, মানে ওর মধ্যে একটু ভাবসাব আসছে আর কি। এই জন্য এটার নাম হয়ে গেছে কি? কম্পোনেন্ট। বুঝতে পারছি ভাই? এখন একটা মজার জিনিস দেখেন, ওই উপরের ইম্পোর্ট টিম্পোর্ট সেগুলো সব আমি নিয়ে আসলাম, হ্যাঁ, এগুলো একটু থাকুক, হ্যাঁ, এগুলো একটু থাকুক, না এগুলো একটু থাকুক, অসুবিধা নেই। এরপরে দেখেন এই রিটার্নের পরে কি দেওয়া আছে? একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তাই না? ভাই আমি আপনাদেরকে বলছিলাম যে রিটার্ন সবসময় একটা জিনিস করে, সিঙ্গেল লাইন একটা লাইনে রিটার্ন হয়, বলছিলাম না? কিন্তু যখন আমি মাল্টি লাইন রিটার্ন করতে যাব, তখন আমাকে কি করতে হবে? রিটার্নের ফাংশনের রিটার্নে সবসময় একটা সিঙ্গেল লাইন রিটার্ন হয়, মানে আপনি একটা জিনিস রিটার্ন করতে পারবেন। ফাংশনের রিটার্নে কখনো আপনি একাধিক জিনিস রিটার্ন করতে পারবেন না, বলছিলাম না এটা আমি?
তাহলে একাধিক জিনিসকে রিটার্ন করতে হলে আমাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকাইতে হবে। তাহলে কি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সবগুলা যদি ঢুকাই দেই তাহলেই তো একটা জিনিস হয়ে গেল। ধরেন আপনি বাজার থেকে অনেকগুলা জিনিস কিনছেন, আর আমি আপনারা বলছি যে তুমি বাজার থেকে যাই আনবা একটা ব্যাগের মধ্যে আনবা, আপনি কি করবেন? অনেক কটা জিনিস একটা ব্যাগের মধ্যে ঢুকাইতে নিয়ে আসবেন। এখানেও সেই কাজটাই করছি। বুঝতে পারছি ভাই? তাহলে এই দেখেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করি, হ্যাঁ, ওপেন করার পরে দেখেন কি আসে। দেখেন তো এগুলা কি জিনিস ভাই? হ্যাঁ, এ দেখেন এগুলো কিন্তু এইচটিএমএল এর কোডে ডিপ লেখা আছে, দেখছেন? তাই না? তাহলে এখন আপনি চিন্তা করেন যে একটু 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 প্যাচ লেগে যাইতেছে নাকি, যে জাভা স্ক্রিপ্টের ফাংশনের রিটার্নের মধ্যে আমি এইচটিএমএল কোড লিখছি। এই যে ঘুমাইতেছে, হ্যাঁ, জগা খিচুড়ি। জাভা স্ক্রিপ্টের ফাংশনের রিটার্নের মধ্যে কি লেখা আছে? এইচটিএমএল এর কোড লেখা, তাই না? এইটাই, এই যে পাওয়ারফুল কাজটা, এটাকেই বলা হয় হচ্ছে জেএসএক্স। তার মানে আপনি একটা জাভা স্ক্রিপ্টের মধ্যে যখন এইচটিএমএল এর কোড লিখবেন তখন সেটাকে বলা হয় হচ্ছে জেএসএক্স। মনে থাকবে? এই জন্যই এই ফাইলটার নাম হচ্ছে ডট জেএসএক্স ফাইল। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা তো ভাই এতদূর বুঝলাম, এখানে অনেক কিছু আছে ইত্যাদি ইত্যাদি হাবিজাবি অনেক কিছু আছে, কিন্তু আমার একটা কথা মনে করেন, ওই যে আমরা এই জায়গায় যে আসছিলাম, আমাদের অরিজিন ভুলে গেছি। কোন জায়গা থেকে আসছিলাম এখানে? ওই মেইন ডট জেএসএক্স এর আগে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তার আগে এই ভিজুয়াল স্টুডিও কোডে আসার আগে আমরা কোথায় ছিলাম? কমান্ড টার্মিনালে ছিলাম না? সেটা তো বলতেছেন না কেউ, দেখছেন অরিজিন ভুলে গেছেন। একটুখানি শিখে পিছনের অংশ সব ভুলে গেছি আমরা, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা আবার কমান্ড টার্মিনালে একটু ফেরত যাই। কমান্ড টার্মিনালে আপনি মনে করেন তো ভাই, আপনি একটা কমান্ড দিছিলেন, ওরা 3টা কমান্ডের কথা বলছিল, মনে করেন? আমি একটা দিছিলাম না, আর বাকি 2টা কি দিছিলাম? বাকি 2টা দেওয়ার আগে কিন্তু আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করছিলাম, মনে পড়ে না মনে হয়। আচ্ছা, তাহলে বাকি 2টা এখন আমি একটু দিয়ে দিব, হ্যাঁ। তো পরের কমান্ডটা হচ্ছে npm install। npm install মানে হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজারকে ইনস্টল করতে হবে। কাকে ইনস্টল করতে হবে? নোড প্যাকেজ ম্যানেজারকে। তো আসেন আমরা একটু লিখি npm install। এটা ইনস্টল দেওয়ার সাথে সাথে একটা ঘটনা ঘটবে, হ্যাঁ, খুব মজার একটা ঘটনা ঘটবে, দেখেন। হ্যাঁ, এরর আসছে? না, এরর আসবে না, এরর আসবে না ভাই, এরর আসবে না। এরর আসলে তো অসুবিধা আছে। হ্যাঁ, ধরেন এইখানে আমরা দিলাম, দিলাম, এই দিলাম, এই বাম পাশে একটুখানি খেয়াল রাখবেন, হ্যাঁ, বাম পাশে একটু খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন। npm ইনস্টল দেওয়ার পর এন্টার দিব, বাম পাশে সাদা জিনিসটা খেয়াল রাখবেন, কিন্তু বারবার বলতেছি, হ্যাঁ, দেখেন, একটু খেয়াল রাখেন, হ্যাঁ, কোনো চেঞ্জ হয় কিনা দেখবেন। আমার দিকে না, এইদিকে দেখেন, ফাতিমা আক্তার। না না, সহজ জিনিস একেবারে, পানির মতো সোজা। npm ইনস্টল দিছি, দেখেন বাম পাশে কিছু একটা চেঞ্জ হবে। একটু ইন্টারনেটে প্রবলেম হচ্ছে মনে হয়। এই চেঞ্জ হয়েছে, দেখেন তো একটা, হ্যাঁ, নোড মডিউলস নামে একটা ফাইল আসছে, দেখছেন? এই নোড মডিউলস ফাইলটাই হচ্ছে npm এর প্যাকেট ম্যানেজার। ওই যে মোহাম্মদ নাইম ঘুমাইতেছে, হ্যাঁ, সব ঘুমাইতেছে, নাইম ঘুমাইতেছে লাস্ট বেঞ্চে বসে, আর এই যে এই ছেলে ঘুমাইতেছে ফার্স্ট বেঞ্চে বসে, হ্যাঁ। যাই হোক, ঘুমানো যাবে না, হ্যাঁ, ঘুমানো যাবে না, হ্যাঁ। আরো আসছে, কি আসছে? প্যাকেজ ডট লগ ডট জেসন একটা ফাইল আসছে, তাই না? 2টা ফাইল আসছে টোটাল। ভালো করে দেখছেন, দেখছেন না ভাই? এখন নোড মডিউলস নামে একটা ফাইল আসছে, আমি ভুলেও এই ফাইলের মধ্যে কখনো ঢুকবো না, হ্যাঁ, এটা ঢুকবেন না। কারণ এটার মধ্যে মনে করেন যে লক্ষ লক্ষ ফাইল আছে, কোটি কোটি ফাইল আছে, হ্যাঁ। এই দেখেন কোটি 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 ফাইল আছে, এটার মধ্যে আপনি ঢুকলে পাগল হয়ে যাবেন। এই জন্য এটার মধ্যে ঢোকার দরকার নাই, ঠিক আছে ভাই? এটা হইতেছে, হ্যাঁ, সবই কাজের। কাজের না মানে আপনি একটা ফাইল ডিলিট করে দেন, এখনই দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন রান করবে না। সবই কাজের। এটা হচ্ছে, আমরা ওই যে npm আনছিলাম না, npm নোড প্যাকেজ ম্যানেজার, ওই নোড প্যাকেজ ম্যানেজারের একটা, কেমনটা লাগে ছিলাম ভাই, একটু বলেন তো, ভুলে গেলাম। ওই যে নোড মডিউলস ফাইলে ছিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা মাত্র কমান্ড আমরা রান করছিলাম, npm ইনস্টল। এবার পরের কমান্ডটা রান করি, হ্যাঁ, npm রান dev। এটা একটু রান করি। এই কমান্ডটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনকে রান করার কমান্ড। মনে আছে আমরা আগে অ্যাপ্লিকেশনকে রান করার জন্য ওই যে নিচে একটা গো লাইভ বাটন ছিল, এটাতে ক্লিক করতাম, এখন আর এটাতে করব না। আমরা এখন অ্যাপ্লিকেশনটা রান করব হচ্ছে এই যে npm রান dev এটা দিয়ে, ঠিক আছে? শোনেন, এখন আগে যা যা করাইছি ওগুলো যদি মাথার উপর দিয়ে যেয়ে থাকে, ঠিক আছে, চলে গেছে, অসুবিধা নেই। এখন যেগুলো করাবো এগুলো একটু ভালো মতো বুঝেন, আগেরগুলো দরকার নাই। বুঝতে পারছি ভাই?
ফাতিমা আগেরগুলো প্রয়োজন নাই, ঠিক আছে? এখন যেগুলো করবো সেগুলো একটু দেখেন। তাহলে আসেন npm রান dev আমি দিলাম, এটা দিয়ে আমার প্রজেক্টটা আমি রান করতেছি। দেখেন আমার প্রজেক্টটা লোকাল হোস্ট 5173 পোর্টে চলতেছে। কত? লোকাল হোস্ট 5173। আমি যদি এই পোর্টটাকে কন্ট্রোল দিয়ে একটু ক্লিক করি, কন্ট্রোল চাপ দিয়ে একটু ক্লিক করি, তাহলে দেখেন এই যে চলে আসছে আমার এটা ওই যে ইয়ে থেকে আসতেছিল। আমি এটা একটু গুগল ক্রোম থেকে দেখাই, হ্যাঁ? এই যে গুগল ক্রোমে দিলাম, দেখেন এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের চেহারা। এই যে দেখেন আমার টাইটেল আছে আমি নতুন, রিয়াক্টে নতুন, দেখছেন লিখছিলাম না এটা? এবং আমার এই যে ভিট প্লাস রিয়াক্ট আরো ইত্যাদি ইত্যাদি, দেখেন এই যে কাউন্ট ইজ 0 লেখা আছে না, এখানে বাটনে ক্লিক করি, দেখেন কি হয়, দেখছেন? এই যে বাড়াবাড়ি কিন্তু শুরু হয়ে গেছে, দেখছেন ভাই? তার মানে আমার এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমি অলরেডি চলে আসছি। তার আমার কথা হচ্ছে যে এই লেখাগুলো কোথায় আছে? এই লেখাগুলো আছে হচ্ছে app.jsx ফাইলে। কোন ফাইলে? আমরা app.jsx ফাইল থেকে পিছনে চলে গেছিলাম না? তাহলে আসেন আমরা সর্বপ্রথম রিয়াক্ট অ্যাপ্লিকেশনে এসে আমরা কোনো দিকে তাকাবো না, আমরা চলে আসবো হচ্ছে app.jsx ফাইলে। কোন ফাইলে? অন্য কোনো ফাইলে আমি ঢোকার দরকারই নাই, মনে করেন অন্য ফাইল নাই আমার। রিয়াক্ট অ্যাপ্লিকেশনে ঢুকে আমি কোথায় আসবো? app.jsx ফাইলে। এরপরে app.jsx এর মধ্যে যা যা আছে আমি চোখ বন্ধ করে এই ভিতরে দেখেন এখান থেকে যা যা আছে আমি সব সরাই দিলাম, পুরাটা ফাঁকা করে ফেলছি, দেখছেন? শুধুমাত্র এই যে এমটি এই দুইটা জিনিস রাখবো। বুঝতে পারছি? বুঝছি? আর উপরের যে জিনিসটা আছে এটাও আমি সরাই দিলাম। আর এইখানে দেখেন এই জিনিসগুলো আমার দরকার নেই, সব লাল বাতি জ্বলে আছে, সব সরাই দিলাম। ইম্পোর্ট অ্যাপ সিএসএস এটাও আমার দরকার নাই। আচ্ছা এটা থাকুক। আমরা app.css এর মধ্যে কি আছে একটু দেখে আসি, আসেন। app.css এর মধ্যে কিছু স্টাইল লেখা আছে, স্টাইলগুলো আমার দরকার নেই, আমি সব সরাই দিলাম। সব ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু একদম পুরো ফকফকা করে ফেলবো। index.css এর মধ্যেও কিছু স্টাইল আছে, এগুলো আমার দরকার নেই, ফকফকা করে ফেলছি। ঠিক আছে? এবার যদি app.jsx ফাইলটাতে একটু আসি, দেখেন আর কিচ্ছু না এটাতে। এখন যদি আমি একটু সাইটটাতে যাই, এটা তো না, এই দেখেন এখন দেখছেন ফকফকা হয়ে গেছে না, সাদা হয়ে গেছে না সব? এখন আমি ধরেন এখানে লিখবো, এই রিটার্নের মধ্যে আমি এইচটিএমএল কোড লিখবো। ধরেন আমি একটা কোড লিখবো h1, একটা ট্যাগ দিলাম, হ্যাঁ? দিয়ে লিখি যে দিস ইজ মাই ফার্স্ট রিয়াক্ট অ্যাপ, লিখছি। এবার দেখেন আমি যদি যাই এখন, আসছে? আপনার যেটা দরকার ছিল সেটা কি পাইছেন এখন বলেন? ডট এইচটিএমএল আমরা কোনো কোডই লিখবো না, আমরা যা কোড লিখবো সব এই রিটার্নের মধ্যে, app.jsx এর রিটার্নের মধ্যে লিখবো। index.html এ কিচ্ছু লিখবো না আমরা। বুঝতে পারছি? হ্যাঁ? রিয়াক্টে লাগে তো, লাগে না? আমি বলছিলাম না রিয়াক্টের ওইটা একটা ডিপ ছিল আমাদের, মনে আছে? ডিপের একটা ডিপ আইডি রুট একটা ডিপ ছিল না? আমি বলছিলাম যে যখনই আমার একটা পেজ থেকে আরেকটা পেজের কন্টেন্ট চেঞ্জ হবে প্রত্যেকটা ওইখানে ঢুকতে থাকবে, বলছিলাম। এই জিনিসগুলাই ওই index.html ফাইলের সাথে কানেক্ট করা আছে। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা এরপর ধরেন আমি আবার কিছু একটা লিখবো, প্যারাগ্রাফ লিখলাম, হ্যাঁ? প্যারাগ্রাফ ধরেন আমি এখানে একটা লরেম 100 এরকম কিছু একটা লিখলাম, হ্যাঁ? তাহলে এরকম কিছু একটা আসলো, এই আসেন না কেন, আই আসলো মনে করেন এরকম কিছু একটা। এখন যদি আমি আসি, এই যে দেখেন আসছে ভাই, বলেন আসছে কিনা? আসছে? আচ্ছা তাহলে এখন ধরেন এইটা কাজ আমার হয়ে গেল। এখন তো আমি চাইলে কি করতে পারি, ডিজাইন করতে পারি না? এই কথা বলে না। এখন আমি চাইলে ডিজাইন করতে পারি কিনা? তাহলে আসেন আমরা একটু ডিজাইন করা শুরু করি, হ্যাঁ? আমরা একটু ডিজাইন করা শুরু করি, লেখালেখি। তার মানে আমি কোথায় এইচটিএমএল এর কোডগুলো লিখবো আমাকে বলেন তো একটু, বলেন। রিটার্নের মধ্যে। আচ্ছা তাহলে আমি এবার এইটাকে একটু বুঝাই দিই। এখানে একটা ফাংশন লেখা আছে, হ্যাঁ? যে ফাংশনটার নাম কি? অ্যাড ফাংশন। অ্যাড ফাংশনটাকে কি করা আছে? ডিক্লেয়ার করা আছে। এবং নিচে দেখেন কি করা আছে? এক্সপোর্ট করা আছে। তাহলে এক্সপোর্ট যদি না করেন, আপনি চিন্তা করেন যে আপনি চায়না থেকে একটা জুতা কিনবেন, এখন চায়নাওয়ালারা যদি এক্সপোর্ট না করে আপনি কি ইম্পোর্ট করতে পারবেন? বুঝেন, ভালো করে বোঝেন। চায়নাওয়ালাদের কি এক্সপোর্ট করা লাগবে না? তার মানে আমি অ্যাপটাকে কোথায় ইম্পোর্ট করছিলাম, কোন ফাইলের মধ্যে বলেন তো ভাই? main.jsx ফাইলে। কোন ফাইলে? দেখেন তো এই যে main.jsx ফাইলে অ্যাপটাকে ইম্পোর্ট করছিলাম না আমরা? এই ফাইলটা ইম্পোর্ট করতে পারছি কেন? এইখান থেকে এক্সপোর্ট করতে পারছি এই কারণে। বুঝতে পারছি? বুঝি না বুঝি নাই? আচ্ছা
এখন এখন আমাকে বলেন, এখানে একটা রিটার্ন লেখা আছে, রিটার্নের মধ্যে কিচ্ছু না, আমরা এইচটিএমএল এর কোড লিখছি, বুঝতে পারছি? এইচটিএমএল এর যা যা আছে সব আমরা এখানে লিখছি। একটা এখানে একটা এই যে ধরেন এই জিনিসটা আমরা দিলাম না, আমরা না দিয়ে এখানে দিলাম ডিপ, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, দেখছেন? তাহলে এই জায়গাটার মধ্যে আমরা কি লিখছি, ডিপ দিয়ে কোনো একটা কোড লিখছি, তাই না? তো এই কোডটা আগে আমরা কোথায় লিখতাম, কোন ফাইলে লিখতাম, index.html ফাইলে লিখতাম, এখন আমরা লিখতেছি কোথায়, ফাংশনের রিটার্নের মধ্যে, বুঝতে পারছি? এবার দেখেন রিটার্নের আগে আপনি যা কিছু লিখবেন, রিটার্নের আগে এই যে ফাঁকা জায়গা দেখতেছেন না, রিটার্নের আগে আপনি যা কিছু লিখবেন এগুলা এই জায়গাটাই আমরা জাভাস্ক্রিপ্টের ফাইল লিখবো, কি লিখবো, জাভাস্ক্রিপ্ট। ধরেন আমি এখানে একটা ভ্যারিয়েবল লিখি, হ্যাঁ, ধরেন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি দিব বলেন তো, ভ্যালু ইকুয়ালস টু 10, বলেন কত দিছি, ভ্যালু ইকুয়ালস টু 10, ঠিক আছে, বুঝতে পারছি? এখন এই ভ্যালুটাকে আমি এই এইচটিএমএল এর মধ্যে দিয়ে দেখাইতে চাই, ভ্যালুর মান কত, 10। তাহলে ধরেন আমি এখানে একটা h1 ট্যাগ দিলাম, ঠিক আছে, দিয়ে এই জায়গায় যদি আমি লিখি ভ্যালু, লিখছি, তাহলে তো এই ভ্যালু 10 আসার কথা নাকি, বলেন? এখন আমি যদি একটু যাই, এই যে এখানে কি আসছে ভাই, কিন্তু কি আসার উচিত ছিল, 10 আসা উচিত ছিল না? এখন এই কেন 10 আসে নাই সেটা আমাদের একটু বুঝতে হবে। এটা আমার কি ফাইল ভাই, এই এই এগুলা কি ফাইল, এটা কি জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টকে যে এই যে একসাথে কলাপস করতে পারছি না আমরা, এই ফাইলটার নাম হচ্ছে জেএসএক্স ফাইল। তার মানে আপনি যেই ফাইলের মধ্যে এইচটিএমএল ও লিখতে পারবেন, আবার কি জাভাস্ক্রিপ্টও লিখতে পারবেন, ওটার নামই হচ্ছে জেএসএক্স ফাইল। জি, লেখা যায়, কোনটা লেখা যায়, এইচটিএমএল ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট লেখা যায়, কিন্তু এইখানে এইচটিএমএল ফাইলের সাথে যখন আপনি জাভাস্ক্রিপ্ট লেখেন ডমের মাধ্যমে, তাই না, আপনি এইচটিএমএল ফাইল ডমের কথা বলছেন না, কোন ফাইলের কথা বলছেন? যখন জাভাস্ক্রিপ্ট আপনি লেখেন সেটা অবশ্যই ডম দিয়ে লিখতে হয়, ডকুমেন্ট অবজেক্ট মডেল, তাই না? এইচটিএমএল ফাইলের সাথে কানেক্ট করতে হয় না আগে জাভাস্ক্রিপ্টকে, আর এখানে অটোমেটিক্যালি কানেক্টেড করা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি দেখাইতে চাই কি, 10 দেখাইতে চাই, তাই না? তাহলে এটা একটা জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল, তাই তো? যদি আপনি জাভাস্ক্রিপ্টের কোনো কিছু ভালো করে বোঝেন, আমার প্রবলেম ছিল আমি 10 দেখাতে চাইছিলাম, পারি নাই, ভ্যালু লিখছি, ভ্যালু এসে পড়ছে। আমি জাভাস্ক্রিপ্টের ডাইনামিক কোনো কিছু যদি আপনি এইচটিএমএল এর মধ্যে দেখাইতে চান, তাহলে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দেখাতে হবে, কি দিতে হবে? তাহলে আমি ধরেন এই ভ্যালুটা সরাই দিলাম, সরাই দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একটা না, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে অবশ্যই, ঠিক আছে? এবার আমি ধরেন এখানে দিলাম ভ্যালু, ঠিক আছে? এখন দেখেন ভ্যালু যখনই দিছি তখন এই ভ্যালুর নিচে একটা লাল লাল বাতি জ্বলেছিল, এটা সরে গেছে, দেখছেন? গেছে না? দেখবেন, দেখেন এই যে কি লেখা আছে, ভ্যালু ইজ ডিক্লেয়ার্ড বাট ইটস ভ্যালু ইজ নেভার রিড, মানে ভ্যালুটা ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু এর হচ্ছে ভ্যালুটা কখনো পড়া হয় নাই, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন কিন্তু এটা কখনো রিড করেন নাই আপনি। কিন্তু যখনই আমি এই জায়গায় এসে ভ্যালুটা লিখে দিলাম, কিসের মধ্যে লিখছি, কথা বলে না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, এই তো ভাই সেকেন্ড ব্র্যাকেট, আপনি কি কানা হয়ে গেছেন, আরে আল্লাহ, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এবার লিখলাম ভ্যালু। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটের বাইরেও একবার ভ্যালু লিখি, ঠিক আছে, লিখলাম, হ্যাঁ, লিখে ভ্যালু ইকুয়ালস টু, এই ধরেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখছি, ভ্যালু। এখন যদি আমরা একটু ওয়েবসাইটে যাই, কয়বার লিখছি ভ্যালু, দেখছেন? এখন আসছে 10। তার মানে জাভাস্ক্রিপ্টের একটা ফাইলকে অ্যাক্সেস করতে চাইলে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি বলেন তো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, বুঝতে পারছি? ওকে ফাইন, তাহলে এতটুকু যদি আমি বুঝে থাকি, তাহলে ধরেন যে আমি হচ্ছে এত দূর করলাম, হ্যাঁ, এইখানে এত দূর আমরা করলাম, এবার আসেন আমরা একটু ডিজাইন করি, হ্যাঁ। ধরেন আমরা একটা কাজ করব, আমরা একটা হেডার ডিজাইন করব, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের জন্য আমি সব ফালাই দিলাম, এই ভ্যালু ট্যালু সব সরাই দিছি, আমরা কি ডিজাইন করব বলেন, হেডার ডিজাইন করব, ভালো করে বুঝেন। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা একটু এই ডিপটা আছে এখানে থাকুক, অসুবিধা নাই, আমরা একটু এখানে প্রথমে কি লিখতাম, হেডার নামে আমাদের একটা ট্যাগ ছিল না, সেই ট্যাগটা দিতাম নাকি, তারপরে কি দিতাম ভাই, একটা ন্যাপ ট্যাগ দিতাম নাকি, তারপরে কি দিতাম, একটা আনঅর্ডার লিস্ট দিতাম নাকি, আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা একটা লিস্ট দিতাম, লিস্টের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ দিতাম নাকি। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগে এখানে আমি দিলাম হোম,
তাহলে আমার প্রথম যেটা দিব সেটা আমার কি হবে, হোম। এবার আমি অল্টার শিফট ডাউন আরো দিয়ে 3-4টা নিয়ে নিলাম, একটা হোম, এটা দিলাম কি বলেন, এটা কন্ট্যাক্ট, এটা ব্লগ, এটা সাইন আপ, তারপরেরটা সাইন ইন। কোনো অসুবিধা আছে? এখন যদি আমরা একটু সাইডটাতে যাই, এই দেখছেন সব চলে আসছে না? এরকমই আসার কথা না ভাই? এই কথা বলে না কেন? এরকমই তো আসে, তাই না? আচ্ছা, কিন্তু এখন দেখেন এই যে বামে আর উপরে একটু ফাঁকা জায়গা আছে, আছে কি না? এই ফাঁকা জায়গা সরানোর জন্য আমরা জানি কি করতাম বলেন তো? মার্জিন জিরো প্যাডিং জিরো জিরো দিতাম, মনে পড়ে না রে? দিতাম। মার্জিন জিরো প্যাডিং জিরো জিরো দিতাম না? আরেকটা কি ছিল? বক্স সাইজিং বর্ডার বক্স দিতাম। তাহলে ধরেন আমরা এই যে আমাদের একটা ফাইল আছে index.css, এই ফাইলটা এসে আমরা এই জায়গাতে ধরেন দিয়ে দেই যে মার্জিন জিরো প্যাডিং index.css হচ্ছে ওভারঅল সিএসএস ফাইল আমার, ঠিক আছে? প্যাডিং জিরো, আরেকটা দিব হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, এখন যদি আমরা একটু আসি, দেখছেন এই চলে আসছে না? আসছে। এখন কিন্তু আবার index.css ফাইল কানেক্টও করা লাগে না, লাগছে ভাই? ওটা অটোমেটিক্যালি কানেক্ট করা আছে কিন্তু, বুঝছেন? বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এখন আমি একটু আসি, এখন আমার app.jsx এর মধ্যে ধরেন এই হেডার টেডার এগুলা এগুলা কি করতে হবে, এগুলার একটু মানুষ করতে হবে নাকি, পাশাপাশি নিয়ে আসতে হবে। তাহলে তার জন্য এই ফাইলগুলো আমার কোথায় লেখা আছে? app.jsx এ না? তাহলে app.css নামে তো আমার একটা ফাইল আছে, ওইখানে যেয়ে আমি সিএসএস লিখতে পারি, পারি কি না? তাহলে ধরেন এইখান থেকে আমি কন্ট্রোল পি দিয়ে app.css ফাইলে আসলাম। এখানে আমি করব কি, ন্যাবের মধ্যে যতগুলা ইউএল ট্যাগ আছে সেই ইউএল ট্যাগগুলাকে আমি কি করব, ডিসপ্লে ফ্লেক্স করে দিব, ঠিক আছে? দিলাম, দিলাম, দেওয়ার পর এখানে আসলাম, দেখেন সব পাশাপাশি চলে আসছে, আসছে না? এখন দেখেন একটা মজার জিনিস দেখেন ভাই, হ্যাঁ, এই app.jsx এর আমরা এই যে উপরে ইম্পোর্ট app.css আছে না, এটা যদি আমি সরাই দিই কি হবে দেখেন? এই কাজ করে নাই কিন্তু, দেখছেন? আমরা আগে কি করতাম, index.html ফাইলের মধ্যে লিংক করতাম, মনে আছে? এখন আর কোনো কিছু লিংক করব না, এখন আমরা জাস্ট কি করব, ইম্পোর্ট এক্সপোর্ট করব। বুঝতে পারছি? তাহলে আমার এটা আমি আবার নিয়ে আসলাম, আগের মতো এভাবে নিয়ে আসলাম, ওকে ফাইন। এখন ধরেন আর কি কি করা যেতে পারে বলেন তো ভাই? এই বুলেট পয়েন্টগুলো সরাতে হবে, তাই না? হ্যাঁ, একই জিনিস। হ্যাঁ, লাভ ফার্স্ট টাইম না, এই তো লাভ এখনো বুঝেন নাই। একটা একটা লাভ তো দেখাইছি, জাভা স্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখতে পারছেন আপনি, এটাই তো একটা লাভ। আরো লাভ আছে, আরো লাভ আছে, দেখেন একটু পরেই দেখতে পাবেন লাভটা, দেখেন দেখাচ্ছি আমি, অনেক লাভ আছে অনেক। এবার ধরেন আমি একটা কাজ করব, index.html ফাইলে তো না, আমি ওই যে লিস্ট যেগুলো আছে না, ইউএল এর মধ্যে কি আছে আমার, ন্যাবের মধ্যে ইউএল এর মধ্যে এলআই আছে, এগুলাকে কি করে দিব, লিস্ট স্টাইল টাইপ, এটা কি করে দিব, নান করে দিব। আরেকটা আছে, আরেকটা আছে কি, অ্যাঙ্কর ট্যাগের কারণে কি নীল আসতেছে, আন্ডারলাইন আসতেছে, সেটা সরাই দিব। তাহলে ধরেন ওইখানে আমি কি দিব, ন্যাবের মধ্যে ইউএল এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, এল এর মধ্যে অ্যাঙ্কর আছে, তাই তো? সেটার আমি কি দিব বলেন ভাই, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। ওকে, এখন যদি আমি একটু যাই, মোটামুটি এই চলে আসছে। এখন আমার একটু ফাঁকা করা দরকার নাকি? এন্ড আপনি চিন্তা করেন আমার সাইন আপ আর সাইন ইন দুইটা দুই পাশে থাকবে, আমি করছিলাম না এরকম? তাহলে দুইটা দুই পাশে করার জন্য আমি কি করতে পারি ভাই, দুইটা আলাদা আলাদা, দুইটা আলাদা আলাদা আনঅর্ডার্ড লিস্ট নিয়ে নেই, তাহলেই তো হয় নাকি? হয় কি না? এই ধরেন এইখানে আরেকটা আনঅর্ডার্ড লিস্ট বানাইলাম, দুটো আলাদা লিস্ট করে দিলাম, তাই তো? এখন আমি কি করতে পারি, এখন আমি app.css এর মধ্যে এসে আনঅর্ডার্ড লিস্টের যে প্যারেন্ট ট্যাগ আছে ন্যাব, সেটা কি করে দিব, ডিসপ্লে ফ্লেক্স করে দিব। তাইলে এখন মনে হয় আমার এই চলে আসছে, কিন্তু পাশাপাশি তো আছে এখনো, দুটা দুই পাশে যায় নাই। তাহলে ওইটা দুইটা দুই পাশে নেওয়ার জন্য এক্স এক্সিস কি করি জানি আমরা, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটা দিলাম, দেওয়ার পরে আসলাম, এই চলে গেছে, দেখছেন? গেছে না? এখন ধরেন আমি একটু প্যাডিং ট্যাডিং দিতে পারি, স্পেস বিটুইন না দিয়ে ধরেন আমরা দেই স্পেস অ্যারাউন্ড দেই, হ্যাঁ, তাহলে একটু সুন্দর লাগবে না দেখতে, এই এরকম আসছে। এখন একটু প্যাডিং ট্যাডিং দিতে পারি না,
এবার ধরেন আমি লিস্টের মধ্যে ওই যে লিস্ট যেটা নেওয়া আছে এখানে একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং ধরেন ডানে বামে প্যাডিং পাবে, উপরে নিচে পাওয়ার দরকার নাই, অথবা উপরে নিচে একটা দিব, ডানে বামে আরেক রকম দিব। উপরে নিচে ধরেন আমি দিলাম 16 পিক্সেলের, হ্যাঁ টপ বটম 16 পিক্সেল, আর রাইট লেফটে ধরেন আমি দিলাম 24 পিক্সেল, হইতে পারে না? আচ্ছা আইলা, তাহলে এখানে আমরা একটু আসি, এই সুন্দর এরকম দাঁড়াইছে নাকি? কত সহজে করে ফেললাম। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, পারি কি না? তাহলে ওই যে ন্যাব আমার নেওয়া আছে অলরেডি ভাই, এই ন্যাবের মধ্যে ধরেন আমি একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন দিয়ে দিলাম টমেটো কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি একটু আসি, এই সুন্দর চলে আসছে, দেখছেন? হইলো? এই একটা হেডার চলে আসছে না? এখন হেডার যদি চলে আসে, হেডারের নিচে কি থাকে? ব্যানার থাকে একটা নাকি? কথা বলে না রে, খিস খায় গেছে সব। একটু ব্রেক দিব, ব্রেক দিব, বিরিয়ানি নিয়ে আসবো, বিরিয়ানি খাইতে দিব নাকি? দিব? ক্ষুধা লাগছে ভাই, কথা বলেন না কেন? এই মোহাম্মদ নাইম, কি অবস্থা বলেন? মাথার উপর দিয়ে যাচ্ছে?